দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা আছি এখন করোনা হেল্পে বিজেসি আয়োজিত, এবং আমি আছি আপনাদের সাথে আফরিন আনোয়ার। আমাদের সাথে যিনি আছেন তিনি একজন এই মহামারীতে আসলে আমাদের অত্যন্ত ভরসার একজন জায়গা করোনা গবেষক, যিনি নিজে হাতে আসলে অসংখ্য করোনা রোগীকে সামলেছেন, যাদের আহ, সেবা শুশ্রূষার দায়িত্বটি নিয়েছেন, এবং তাদেরকে এই করোনা মহামারী থেকে, করোনা রোগের মতো এরকম ভয়ঙ্কর একটি মহামারী থেকে যাদেরকে তুলে এনেছেন নিজের আপ্রাণ প্রচেষ্টায়। তার সাথে আমি একটু পরিচয় করিয়ে দিতে চাই। ডক্টর তুষার মাহমুদ আছেন আমাদের সাথে, যিনি আসলে Yes, ma'am. Yes, আমাদের সাথে করোনা নিয়ে, তার সাথে আমাদের অনেক আলোচনা হবে, অনেক প্রশ্ন আমরা তার কাছ থেকে জানবো। আসলে আমাদের এই বিপদের মুহূর্তে আমরা আসলে কোনটা করব, কোনটা করব না, কোথায় আসলে আমাদের ভুল হচ্ছে, সব বিষয়ে আমরা তার সাথে আলোচনা করব। তবে তার আগে আমি একটি কথা আপনাদেরকে যদি জানিয়ে দিতে চাই, যে আপনারা চাইলে কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমাদের যে কমেন্ট বক্স আছে সেই বক্সে আপনাদের প্রশ্নটি আমাদেরকে লিখে দিলে আমরা অবশ্যই আমাদের সাথে যিনি করোনা গবেষক আছেন তার সাথে আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করব, জানতে পারবো যে আসলে আমাদের সমস্যার জায়গাগুলো কোথায়। ডক্টর তুষার মাহমুদ, আপনাকে আমাদের বিবিসি আয়োজিত করোনা হেলথে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম ভালো আছি। আসসালাম। কেমন আছেন আপু? জি, আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা ভালো আছি সবাই নিশ্চয়ই, এবং আশা রাখবো যাতে আমরা সবাই ভালো থাকতে পারি। জি। আহ তো ডক্টর তুষার মাহমুদ, আপনার কাছে যে শুরুতেই যেটা জানতে চাই, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় ক্রাইসিস যেটা চলছে সেটা হচ্ছে গিয়ে ভ্যাকসিন। ভ্যাকসিনের পুরো বিষয়ে আমরা পরে আসবো, তবে একটা ছোট জিনিস জানতে চাইবো যে আসলে টিকা নিলেও নাকি করোনা হবে, বা এর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক ক্ষেত্রে হলে পরেও আহ, দেখা যাচ্ছে যে অনেকের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। তো এই বিষয়গুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। থ্যাংক ইউ আপু। মানে খুবই ভাইটাল একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথমেই করার জন্য। আহ, যে কথাটা আপনি বললেন, টিকা নিলেও নাকি করোনা হবে। হুম। নিলেও আপনি বলে দিয়েছেন। তো টিকা না নিলে কিন্তু করোনা হবেই, এটা নিয়ে তো কোনো মানে কোনো চান্স নাই। কিন্তু টিকা নিলে আমি অ্যাটলিস্ট 90% মতো চান্স সরাই ফেললাম যে আমার করোনা হবে না। 10% চান্স থেকে যাচ্ছে যে আমার করোনা হতে পারে। এবং এই করোনাটা হবে যদি আমি স্বাস্থ্যবিধিটা মেনে না চলি, কারণ স্বাস্থ্যবিধি মেনে চললেই কিন্তু আমরা অনেকখানি করোনা হওয়ার সংখ্যা মানে আশঙ্কাটা বাদ দিয়ে দিতে পারি। টিকা নিলে এইটা আমি আরো একটু নিজেকে প্রোটেক্ট করলাম। এছাড়াও আরেকটা বিষয় আছে। রিসেন্ট গবেষণাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার পরে হসপিটাল মানে আমাদের বডিতে কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এবং তার ফলে কিন্তু হসপিটালের যে থাকাটা সেটা অনেকখানি কমে আসছে। এবং হসপিটালে যারা টিকা নিয়ে যাচ্ছে, দ্বিতীয় ডোজ কমপ্লিট করার পর যথেষ্ট অ্যান্টিবডি হওয়ার পরে যারা যাচ্ছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে হাসপাতালে সিভিয়ার ভাবে খারাপ হচ্ছে না, বা আইসিইউ তে ট্রান্সফার হওয়া লাগছে না, এবং হসপিটাল স্টেটও অনেক কমে যাচ্ছে। তো আমার যদি করোনা হয়ও তাও একটা বেনিফিট পাচ্ছি। আর আমি তো বললামই যে করোনা হওয়ার সম্ভাবনাটাই প্রায় 90%-এর মতো কমিয়ে ফেলছি। সো টিকা না নেওয়ার, এই মহামারীতে টিকা না নেওয়ার কোনো বিকল্প নাই। আমরা যদি এখনো বলে থাকি যে এত তাড়াতাড়ি কিভাবে টিকাটা আসছে, আমি জানি এটা একদম বেস্ট টিকা না। সারা পৃথিবীর মহামারীতে ট্যাকেল দেওয়ার জন্য এটা পৃথিবীর একটা সমষ্টিগত একটা প্রচেষ্টা। এবং এখানে যদি আমি নিজেকে উইথড্র করে নিই, তার মানে একটা মহামারীর যুদ্ধে আমি নিজেকে গুটিয়ে রাখলাম। এবং এই গুটিয়ে রাখাতে আমি মানব সম্প্রদায়ের জন্য যে একটা কাজ, সেখান থেকে নিজেকে সরিয়ে আনলাম। এটা একদম লজ্জাকর একটা কাজ। আমি মনে করি টিকা থেকে সরে আসা আর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াটা একই রকম মানে প্রমাণ করে। এই মুহূর্তে আসলে আমার আমার মাথায় একটা প্রশ্ন আসছে যে আমাদের কিন্তু এখনো অনেক আমি যদি ভুল না করি আনুমানিক 13 লাখ যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের কিন্তু টিকার সংকট হয়ে যাচ্ছে দ্বিতীয় ডোজের, যেটা আমরা সেরাম থেকে এনেছি। তো হুম হুম। কোনো কারণে যদি আসলে তাদের সেরামের যে টিকাটা প্রথম ডোজে তাদেরকে দেওয়া হয়েছিল, দ্বিতীয় ডোজটা যদি তারা না পায়, সেক্ষেত্রে অন্য কোনো টিকা আসলে তাদের দেওয়ার সুযোগ আছে কিনা, যদি থাকে তাহলে আসলে কি ধরনের সমস্যা হতে পারে, আদৌ পারে কিনা, হুম হুম। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার ওকে, করেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বেশ কয়েকটা ভাবে কিন্তু আমাদের এই নেক্সট স্টেপটা ব্যাখ্যা করতে পারি, বা সমস্যা যেটা একটা অ্যারাইজ হয়েছে সেই সমস্যার সমাধানটার উপায় বাতলাতে পারি। এক নম্বর যদি হয়ে থাকে যে আমি ধরে নিলাম কোনো টিকাই আসলো না, তাহলে কি হলো?
এই যে 13 লাখ বা 15 লাখ যেই সংখ্যাটাই বলি না কেন, যারা প্রথম ডোজটা নিল তারা আসলে সামনের বছরটা পর্যন্ত পুরো বছরটা খুব কম প্রোটেকশনে পার করবে। যে যারা প্রথম ডোজটা নিয়ে দ্বিতীয় ডোজটা নিল তারা 91% পর্যন্ত পার্সেন্টেজে প্রোটেকশন পেয়ে গেল, ইমিউনিটিটা পাবে আর কি। হ্যাঁ, 91% প্রোটেকশন পাইলো। আর যারা পেল না তারা 63 to 67% প্রোটেকশনটা নিয়ে কাজ করবে, মানে তাদের বডিতে এইটুকু কাজ করবে, ইফেক্টিভ হবে ভ্যাকসিনটা। তার মানে ওনারা পায়নি, তারপরে ওনাদের কোনো ক্ষতি হবে না যে আমি প্রথম ডোজ নিছি, সেকেন্ড ডোজ না নিলে আমার কি ক্ষতি হয়ে যাবে, না ক্ষতি হবে না। কিন্তু আপনি যে ওই যে 30% যে এক্সট্রা বোনাস পেতেন, এটাকে সেই জন্য সেকেন্ড ডোজটাকে অনেক সময় বুস্টার ডোজ বলতেছে, সেটা আপনি পাবেন না। কিন্তু ভয়ের কিছু নাই যে আমি প্রথম ডোজ পেয়েছি আমার সেকেন্ড ডোজ হবে না, হায় হায় আমার কি হবে, এরকম প্যানিক হওয়ার কিছু নাই, আপনি প্রোটেকশনটা কম পাবেন। ওকে, এখন আমি ধরে নিলাম যদি অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনটাই আসলো কিন্তু একটু দেরি করে আসলো, তাহলে কি আমি পরে নিতে পারবো? এরকম একটা সিচুয়েশন হতে পারে যে আমি এই মাসে পেলাম না, আমি 1-1.5 মাস পরে পেলাম, তখন কি আমি আবার দ্বিতীয় ডোজটা তখন নিয়ে নিতে পারবো যদি অ্যাস্ট্রাজেনিকাটাই হয়? সেখানেও একটা কোশ্চেন আছে, 8 থেকে 12 সপ্তাহের মধ্যে নিয়ে নিতে বলা হচ্ছে, অর্থাৎ আপনি প্রথম ডোজ থেকে 12 সপ্তাহের মধ্যে যদি চলে আসে তাহলে তো আপনি পেয়ে গেলেন, আপনার দ্বিতীয় ডোজের সুফলটাও আপনি পেলেন। এর পরেও আরেকটা মানে একটা আশার বাণী আছে যে 12 সপ্তাহের পরেও কতদিনের মধ্যে নিলে সেকেন্ড ডোজের মতো বুস্টার ডোজের ইফেক্টটা পাবো, সেটা এখনো রিসার্চে আছে। তো এটা দেখা যাচ্ছে না, জানি না আমি যে 16 সপ্তাহের মধ্যে নিলে কি আমি আরো ভালো ফলাফল পাবো নাকি পাবো না, কমে যাবে, তো এটা জানি না। 12 সপ্তাহের মধ্যে হলে এইটুকু আমরা কনসিডার করবো। এবার আসি থার্ড অপশন, যে আমি অ্যাস্ট্রাজেনিকা আসলোই না, অন্য রাশিয়ারটা বা চায়নারটা আসলো, রাশিয়ার স্পুটনিক আসলো বা চায়নারটা আসলো, সেক্ষেত্রে নেওয়া যাবে কিনা। এখন এটা কিন্তু আমরা তো নিয়ে নিতেই পারি, নিয়ে নিলে ক্ষতি বা লাভ এই জিনিসটা তো পুরোটুকু সায়েন্সের একটা মানে ব্যাখ্যা দিয়ে দিয়ে আসতে হবে। ভেরি রিসেন্টলি একটা পৃথিবীর অনেক দেশেই শুরু হয়েছে অ্যাস্ট্রাজেনিকার সাথে স্পুটনিক ভ্যাকসিনটার এই যে কম্বিনেশন দিয়ে কিরকম রেজাল্ট পাওয়া যায় বা আদৌ কোনো ক্ষতি হয় কিনা সেটা নিয়ে একটা রিসার্চ চলতেছে। তো এই জিনিসটা নিয়ে আমরা এখনো ফলাফলের অপেক্ষায় আছি, কিন্তু যেহেতু কাজ শুরু হয়েছে আমরা একটা আশারু ফল পাচ্ছি। তবে অ্যাস্ট্রাজেনিকা আর স্পুটনিকের যে ভাইরাস তৈরির পদ্ধতিটা, তারা দুইটাই ভেক্টর বেসড ভ্যাকসিন, অর্থাৎ প্রকৃতিতে যে পাওয়া যায় ভাইরাসগুলি, সেই ভাইরাসগুলিকে একটু কার্টেল করে বা একটু পঙ্গু বানিয়ে তারপরে এই ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে। কিন্তু ফাইজার বা মডার্নার ভ্যাকসিনটা, এই ভ্যাকসিনগুলি কিন্তু তৈরি হয়েছে আর্টিফিশিয়ালি, ভাইরাসটাকে তৈরি করা হয়েছে, তো তাদের তৈরি পদ্ধতিটা আলাদা। সেই জন্য অ্যাস্ট্রাজেনিকার সাথে ফাইজার বা মডার্নার ভ্যাকসিনটা কম্বিনেশন করা যাবে কিনা, এটা অনেক বড় রিসার্চের প্রয়োজন আছে। কিন্তু অ্যাস্ট্রাজেনিকার সাথে স্পুটনিক অর্থাৎ রাশিয়ার ভ্যাকসিনটা মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে কিনা, এটা খুব সহজেই চলে আসবে। একটা রিসার্চ অলরেডি বড় দুইটা রিসার্চ চলতেছে, সেই দুইটা চলে আসলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো যে দেওয়া যাবে কিনা। এখনো এটা গবেষণার দাবি রাখছে। তো আমরা আশা করি যে এর যে কোনো একটা হবে, কিন্তু সবচেয়ে বড় কথা আপনি যদি কোনো ভ্যাকসিনই না আসে, যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই যে আমার ক্ষতি হয়ে যাবে, এখন প্রথম ডোজ নিয়েছি দ্বিতীয় ডোজ পাবো না। আপনি হয়তো এখনো তো আপনি ওই 15 লাখের মধ্যে যারা 67% প্রোটেকশন পাবে, আপনি চিন্তা করে দেখেন এরকম আরো 5 কোটি বা 10 কোটি জনসংখ্যা আমরা কিন্তু প্রথম ডোজের জন্য এখনো প্রথম ডোজ নিতেই পারিনি। এরকম আরো প্রায় 3.5 লাখ রেজিস্টার করা আছে ভ্যাকসিনেশনের জন্য, ফার্স্ট ডোজ ভ্যাকসিনেশনের জন্য, কিন্তু তারা প্রথম ডোজই নিতে পারেনি। তাহলে তাদের চেয়ে তো আপনি যে 13 লাখ তারা কিন্তু লাকিয়ার, কারণ 67% আপনি প্রোটেক্টেড হয়ে রয়েছেন। জি, অবশ্যই। ধন্যবাদ। আমাকে যদি একটু আসলে বলেন যে আসলে যেভাবে ভাইরাসের চেহারা পরিবর্তন হচ্ছে, আমরা দেখছি যে ভারতীয় ভ্যারিয়েন্ট যেটা আসছে সেটা একরকম, আবার ব্রিটিশের লন্ডনে আরেক রকম পাওয়া গেছে। তো সবকিছু মিলে আসলে করোনা ভাইরাস এবং ফ্লুর মধ্যে পার্থক্যটা কি, আর আমরা আসলে কিভাবে বুঝবো এই যে পরিবর্তনগুলো, ভাইরাসটা পরিবর্তন করছে, করোনার চেহারা বদলে যাচ্ছে, তো এই লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো যে কোনটা কোন লক্ষণগুলো দেখলে আসলে কেমনে বুঝবো যে কি এই হচ্ছে? আচ্ছা, আমাদের দেশে কিন্তু এই যে বর্ষাকালটা আসতেছে সামনে, কিছুদিন পরে 2 মাসের মধ্যে আসবে, তখন কিন্তু এর সাথেও আরেকটা কনফিউশন আসবে যে জ্বর হলে এটা ডেঙ্গু নাকি করোনা নাকি এমনি নর্মাল ফ্লু, তিনটা জি। কনফিউশন। যে কোনো ভাইরাল ইনফেকশন
সাথে যে কোনো ভাইরাল ইনফেকশনের সাথে ভাইরাল ফিভার গুলির প্যাটার্ন কিন্তু একই রকম হয়। সো এটাকে ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন প্রমাণ করা ছাড়া। এবং এই প্রমাণেও কিন্তু একটা লিমিটেশন আছে আমাদের, কারণ এই যে করোনাটা ডিটেক্ট করার জন্য যে আরটিপিসিআর টেস্ট বা এন্টিজেন টেস্ট গুলি, র্যাপিড এন্টিজেন টেস্ট গুলি করা হয়, সেগুলিতেও কিন্তু একটা লিমিটেশন আছে যে 30% ফলস নেগেটিভ আসতে পারে। ইটস ভেরি সেন্সিটিভ যে যদি আপনার পজিটিভ আসে তাহলে এর মধ্যে ভুলের অবকাশ নেই, আপনি পজিটিভই, আপনার কোনো উপসর্গ না থাকলেও আপনি পজিটিভ, আপনি ভাইরাসটা ক্যারি করতেছেন। কিন্তু যদি আপনার উপসর্গ থাকে কিন্তু নেগেটিভ আসছে, ইট ডাজন্ট মিন যে আপনি নেগেটিভ। আপনার এরকম হতে পারে, কারণ 30% ক্ষেত্রে এটা ফলস নেগেটিভ দিতে পারে। তারপরে সেই জন্যই বলে যে আপনার উপসর্গ আসলে আপনার টেস্টটা করেই ফেলতে হবে, আর না আসলে আপনাকে তাও টেস্ট করতে হবে যদি আপনি আপনার কোনো ক্লোজ কন্ট্যাক্টে আসেন যার করোনা পজিটিভ হয়েছিল। তার মানে আমি যদি বলি, ধরেন আপনি অফিসে গিয়েছেন, একজনের পজিটিভ হয়েছে শুনেছেন, আপনি টেস্ট করে দেখলেন যে আপনার পজিটিভ আসছে কিন্তু আপনার কোনো উপসর্গ নাই, তখন কি করতে হবে, আপনি যে বাসায় ছিলেন বাসার সব ফ্যামিলি মেম্বারদেরকেও ক্লোজ অবজারভেশনে রাখতে হবে 72 আওয়ার্স এর মধ্যে। যদি 72 ঘন্টার মধ্যে কোনো উপসর্গ তৈরি হয়ে যায় তাহলে তাদেরকে ধরেই নিতে হবে করোনা পজিটিভ, কারণ তারা আপনার ক্লোজ কন্ট্যাক্টে ছিল। কিন্তু যদি না আসে তাহলে টেকনিক্যালি উচিত তাদেরও টেস্টটা করে ফেলা, যে তাদের মধ্যেও কে কে করোনা ভাইরাসটা অলরেডি ক্যারি করছে। আপনাকে এইভাবে আমি অসংখ্য ধন্যবাদ। করোনাটাকে আলাদা করব। কিন্তু ফ্লুর যে কথা বললেন, ডেঙ্গুর যে কথা বললেন, টাইফয়েড, অনেক রকম জ্বর তো আছে আমাদের, তাই না? এই করোনা প্যান্ডেমিক সিচুয়েশনে সারা পৃথিবীতে যে কোনো জ্বর হলে আমাদেরকে প্রথম মাথায় আনতে হবে ইট ইজ করোনা, ইট ইজ কোভিড-19। তারপরে আমি কোভিড-19 আগে প্রমাণ করতে হবে যে এটা কোভিড-19 না, তারপরে আমি চিন্তা করব অন্য যে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি আছে সেগুলিকে এক্সক্লুড করব। ঠিক আছে, তো ডেঙ্গুটার সময় আমাদের সেম ভাবে আগাতে হবে। আর করোনার ক্ষেত্রে মাস্ক মাথায় রাখতে হবে আমাদের, করোনাকেই প্রথম চিন্তা করে তারপর তাকে হিসাব করে আমাদের ট্রিটমেন্ট শুরু করতে হবে। তুষার ভাই, আমি পরবর্তী প্রশ্নে যাব, কিন্তু তার আগে আমাদের কমেন্ট বক্সে দেবদুলাল চৌধুরী নামে একজন আপনার জন্য কমেন্ট করেছেন। তিনি যেটি লিখেছেন যে তুষার ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। করোনা প্যান্ডেমিকের এই সময় তিনি যেভাবে আসলে সবাইকে সাপোর্ট দিয়েছেন সেটার জন্য তিনি অনেক বড় প্রশংসার দাবি রাখেন। থ্যাংক ইউ। দেবদুলাল চৌধুরী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার থ্যাংক জন্য। ইউ। আপনি যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাদের কমেন্ট বক্সে করবেন, আমরা নিঃসন্দেহে আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তুষার ভাই, যেটা বলছিলাম, হুম হুম। আপনি আমাদেরকে ফ্লু এবং করোনা ভাইরাসের পার্থক্যটা যে জিনিসটা সেটি আপনি আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু আসলে সামনে যেহেতু একটা করোনা প্যান্ডামিকের ভেতরেও কিন্তু ডেঙ্গুর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে আমাদের হাসপাতালগুলো বা আমাদের ব্যক্তি, আমরা যারা বাসায় বসবাস করছি, বাসায় থাকছি, যারা অফিস করছি, যারা বিশেষ করে আমাদের স্বাস্থ্য খাতের কি ধরনের সচেতনতাটা এই সময় থেকে নেওয়া প্রয়োজন? আরো একটি বিষয় আমি আপনার সাথে এর সাথে যুক্ত করব, যেহেতু ভারতীয় ভ্যারিয়েন্ট থাকার কারণে কিন্তু ভারতে এর মধ্যে অক্সিজেন এবং চিকিৎসা সামগ্রী যেগুলো আছে সেগুলোর তীব্র সংকট হয়েছে। আমরা কিন্তু এখনো হাতে আমাদের এই যে দ্বিতীয় ঢেউ যেটা যাচ্ছে সেটার জন্য আমরা বেশ কিছু সময় কিন্তু এখনো ধরে নিতে পারি যে আমরা পাচ্ছি। আমাদের পরবর্তী সতর্কতা বা পরবর্তী আমাদের ব্যবস্থাটা কি কি নেওয়া উচিত? অনেকগুলি অনেক ভেগ ভাবে অনেক কয়েকটা কোশ্চেন একবারে করেছেন আপু। আমি একদম ছোট করে জি, যদি বলি অবশ্যই। যে প্রথমে ডেঙ্গুর যে এক্সক্লুশনটা বললেন যে কি কি করতে পারি, এখন থেকেই মশার যে বংশবৃদ্ধির জায়গাগুলি সেই জায়গাগুলিকে বিনষ্ট করে রাখতে হবে, স্পেশালি যেখানে পানি জমে থাকতে পারে। বর্ষাকাল, এই যে বৃষ্টি, এই সপ্তাহটা অনেকখানি বৃষ্টি হতে পারে বলে একটা আবহাওয়া বার্তা দিচ্ছে। এই বৃষ্টির সময় পানি জমবে এবং এই পানিতেই কিন্তু এখনই ডিমগুলি থাকবে এবং ডিমগুলি ফেটে কিন্তু আর এই 2 মাস পর থেকেই কিন্তু মশার বৃদ্ধিটা হবে। তো এখন থেকেই পানি যেন না জমে, মানে মশার জিনিসটা, ভাইরাসটা তো আমি দেখতে পাচ্ছি না, মশাটা তো আমি তাও দেখতে পাচ্ছি। এখন আমি এই দেখতে পাওয়া শত্রুটাকে অ্যাটলিস্ট প্রোটেক্ট করে ফেলতে হবে, আলাদা করতে হবে আমাদের, যেন একটা পেশেন্টও না পাই যে ডেঙ্গুর জন্য আসছে এই বছর। এইটুকু আমরা যদি প্রোটেকশন থাকি একদম, কারণ ভাইরাসেরটা আমাদের অনেক আহ, মানে ইয়ে আছে যে আমি তো জানি না কোন কখন ঢুকে গেল, আমি তো কখন হয়েছে আমি কিছুই বুঝলাম না। কিন্তু ডেঙ্গুটার জন্য যদি আমি আমার মশা আমার বাসায় না থাকে, আমার এরিয়াতে যদি মশা আমি এনশিওর করতে পারি, তাহলে কিন্তু ডেঙ্গুর জন্য কিছু হবে না, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। তাহলে আহ ডেঙ্গুটাকে বাদ দেওয়ার জন্য আমাদের প্রথম প্রায়োরিটি দিতে হবে মশাকে একদম, মানে আমরা যেন শুধু ডেঙ্গু করোনা নিয়ে ফোকাস না থাকি,
ডেঙ্গুর মশাটাকে একটু প্রায়োরিটি দিয়ে এবং এটা সিটি কর্পোরেশন কিছুটা হলেও কাজ করছে, এটা আরো বাড়াইতে হবে। ঠিক আছে, এটা গেল ডেঙ্গু কিভাবে ইয়ে করবে। এবার আসছে যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটার জন্য আমরা কিন্তু আশঙ্কাতে আছি। ইন্ডিয়াতে যেরকম মানে ইন্ডিয়া কিন্তু মোটামুটি বেশ স্বয়ং সম্পূর্ণ একটা দেশ, তাদের সবকিছু রিসোর্স ভালোই আছে, বেশ বড় দেশ আহ আমাদের চেয়ে অ্যাটলিস্ট বলতে পারি। কিন্তু স্বাস্থ্য খাতে আমাদের সিস্টেমটা একটু ডিফারেন্ট, ইন্ডিয়ার সিস্টেমের চেয়ে আমাদের সিস্টেমটা ডিফারেন্ট। ওদের হেলথ সিস্টেমের যে গভর্নমেন্ট যে পার্টটা সেটা অত স্ট্রাকচার না। আমাদের হেলথ প্রাইভেট মানে হেলথ সিস্টেম যতই স্ট্রং, গভর্নমেন্ট হেলথ চেইনটা, আমি যে একদম উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে একদম টার্সিয়ারি লেভেল পর্যন্ত যে চেইনটা, ইট ইজ মাচ মোর স্ট্রঙ্গার দ্যান ইন্ডিয়া। মানে ইন্ডিয়ার চেয়ে এই ক্ষেত্রে আমরা একটু স্ট্রং পজিশনে আছি। তার মানে এই না যে ইন্ডিয়ার মতো করোনার যদি প্রকোপটা আসে আমরা সামাল দিয়ে উঠতে পারবো। আমি একদম নিশ্চিত ভাবে বলতে পারি যদি ইন্ডিয়ার ভ্যারিয়েন্টটা যেরকম র্যাপিডলি ছড়িয়েছে সেই রকম তার মানে 1/3 রেটেও যদি আমাদের কাছে আসে আমরা কিন্তু হিমশিম খাবো। কারণ আমরা এর আগেই যে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টটা আসলো তখনই কিন্তু আমরা জাস্ট মানে কি বলবো এটা কানের কাজ দিয়ে আমরা কিন্তু বেঁচে গেছি। এর পরেও আমরা এই যে সময়টা পেলাম এই সময় আমরা কাটিয়ে উঠছি, কিন্তু এই কাটিয়ে ওঠা এর মানেই না যে আমরা ভালো আমাদের প্রোটেকশন হয়ে গেছে আমাদের আর হবে না। এই যে ঈদের আগ মুহূর্তে শপিং মল গুলি সরকার খুলে দিচ্ছে, কিন্তু আমি যদি সচেতন না হই, আমি যদি আমার রিলেটিভ ফ্রেন্ডকে মানে সচেতন করতে না পারি, তাহলে আমরা কোনো মতেই এই যে আগামীতে যে ঢেউ আসবে, আমরা পাশের দেশের যে ছবিগুলি দেখে হাই হাই করছি, পাশের দেশের যে সাপোর্ট চাচ্ছি, আমাদের জন্য আমাদের সাপোর্ট চাইতে হবে। আমি বারবারই বলি যে এই যে আমরা ঈদের শপিং মানে শপিং করার জন্য এত উঠে পড়ে লাগছি, ঈদের সময়ের যদি আল্লাহ না করুক মানে পাবলিক ট্রান্সপোর্টটা ছেড়ে দেয়, ঈদের ট্রেনে যদি লঞ্চে যদি এরকম গাদাগাদি করে মানুষ যায়, তাহলে ঈদের 14 দিন পরে অর্থাৎ মে মাসের লাস্ট সপ্তাহের দিকে আমাদের আবারও একটা সিভিয়ার পিক আসবে এবং সেই সময় স্বাস্থ্য ব্যবস্থার আহ মানে অক্সিজেন, ওষুধ কোনো কিছুতে আমরা কুল পাবো না। আমি খালি এইটুকু ইনফরমেশন দিই যে এখন ইন্ডিয়াতে এই ক্রাইসিস কিন্তু ইন্ডিয়া সারা পৃথিবীতে রিসোর্সিং করতেছে এবং পার্শ্ববর্তী দেশ হিসেবে তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অলরেডি ইম্পোর্ট করা শুরু করেছে। এবং আমি এখন এখন কিন্তু আমাদের সেরকম মানে ক্রাইসিস নাই। তারপরও আমি আপনাকে জানিয়ে রাখি অলরেডি র্যাম মানে যে যে কিছু স্পেসিফিক করোনার জন্য যে ওষুধগুলি আহ, যেমন অ্যান্টিভাইরাল কিছু ওষুধ, ব্লাড থিনার কিছু ওষুধ, কিছু ইনজেক্টেবল ড্রাগস যেগুলি আছে সেগুলি কিন্তু অলরেডি প্রাইস 1.5 গুণের মতো বেড়ে গিয়েছে। যেটা আগে 1700 টাকায় পাওয়া যেত সেটা এখন 3000 টাকা দাম অলরেডি হয়ে গিয়েছে। যেটা আগে 350 টাকা আমরা পেয়েছি গত 15 দিন আগে, সেটা এখন জি। 500 টাকা 550 টাকার নিচে পাওয়া যাচ্ছে না। এবং তারপরও আপনাকে আগে গিয়েই দিয়ে রাখতে হচ্ছে সিরিয়াল, লট আসার 1 দিন 2 দিন পরে পাচ্ছি। তো এইগুলি কিন্তু এই অলরেডি। বিষয়ে আমরা ডক্টর তুষার, এই বিষয়ে আমরা অবশ্যই আপনার কাছ থেকে আরো জানবো। আপনার জন্য দুটো কমেন্ট ইতিমধ্যেই চলে এসেছে। আপনার অনেক দোয়া চেয়েই যারা কমেন্টস করছেন তারা সবাই কমেন্টস করেছেন। সাইরাস মাহমুদ তিনি লিখেছেন যে তুষার ভাই অনেক সেবা দিয়েছেন আমাদের, আল্লাহ উনাকে দীর্ঘজীবী করুক। অসাধারণ অসাধারণ, আপনাদেরও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ফজলে রাব্বি তিনি আপনাকে থ্যাংক স্যালুট ইউ আপু। জানিয়েছেন যে এই মহান পেশায় আসলে যিনি আছেন, জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারীর মধ্যে এত এত রোগীদেরকে সামলাচ্ছেন, জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আপ্রাণ ভাবে আপনারা যে নিজেদের জীবনকে আসলে ঝুঁকিতে ফেলে যেই মানুষের জন্য যে কাজটা করছেন, সেজন্য আপনাদের সবাইকে আহ আপনাদেরকে যারা চিকিৎসা সেবা পেশায় আছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদেরও ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করার জন্য। আমাদেরকে প্রশ্ন করবেন নিশ্চয়ই কমেন্ট বক্সে, আমরা চেষ্টা করবো ডক্টর তুষারের সাথে আপনার প্রশ্নটি নিয়ে আলোচনা করার জন্য। থ্যাংক একটু ইউ ভেরি জানতে মাচ। চাই। আমি এখানে একটু একটা কথা বলতে চাই, আমি তো ডেফিনেটলি কাজ করছি, বাট আমি এই এই জায়গাতে আমি আপনাদের মাধ্যমে আসলে আমি আপনাদের বিজেসি কে একটা হচ্ছে কি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই। কারণ বিজেসি যেই প্ল্যাটফর্মটা, এই যে বিজেসি আপনারা একটা অঙ্গ সংগঠন যারা হচ্ছে গিয়ে নিজেদেরকে নিয়ে একটা কাজ করবেন, কিন্তু আমরা যখন আমি যখন এখানে কাজ করছি আমি দেখলাম বিজেসি একটা কিন্তু বিজেসি ওয়েলবিং সেন্টার একটা নতুন ওপেন হয়েছে, যেখানে শুধুমাত্র গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যর বিষয়ে
নিশ্চিত করার জন্য কাজ করছে। এত অল্প সময়ে করোনার প্রথম দিন থেকে আপনাদের মানে হেলথ রিলেটেড আপনার খালি বলে দিলে হতো যে আপনি এই হাসপাতালে যান, এখানে যান, কারণ এটা আপনাদের কাজই না। কিন্তু আপনারা নিজের ঘাড়ে যে দায়িত্বটা এই প্যান্ডেমিক সিচুয়েশন এসেছে, সেই জন্য আমি আপনাদেরকে থ্যাঙ্কস দিই। এবং আমি আহ, মানে রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আমি এই অপরচুনিটিটা পেয়েছি, কাজ করার সৌভাগ্যটা পেয়েছি, এখানে সার্ভ করছে। আমি অনেক থ্যাংক ইউ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বিজেসি ব্রডকাস্ট জার্নালিজমের মূল লক্ষ্যটাই হচ্ছে গিয়ে যে বাংলাদেশের পুরো ঢাকাতে এবং মেইন স্ট্রিম মিডিয়া গুলোতে যে সাংবাদিকরা আছেন এবং যে যেখানে আছেন তাদের সুবিধা অসুবিধা দেখার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষকে আসলে কিভাবে বিপদ মুক্ত করা যায়, সাধারণ মানুষের সমস্যাগুলো কিভাবে তুলে ধরা যায়, সেই প্রচেষ্টা কিন্তু সবসময় বিজেসি করে এসছে এবং তারা কিন্তু অনেক অগ্রণী ভূমিকা রেখেছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এবং সব ক্ষেত্রেই। আমরা আসলে পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারতে কিন্তু দেখা গেছে যে অক্সিজেন সংকটের জন্য অক্সিজেন উৎপাদনের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে কি আসলে সেই সুযোগ আছে কিনা, যদি আমাদের প্রয়োজন হয় আমরা এগোতে পারবো কিনা? আমি অক্সিজেন উৎপাদনের চেয়ে আমাদের এখন কিন্তু অক্সিজেনের যতটুকু ডিমান্ড তার চেয়ে বেশি অক্সিজেন কিন্তু আমরা তৈরি করছি এবং আমাদের আছে। কিন্তু অক্সিজেন এমন একটা জিনিস, আপনি খুব বেশি স্টক করতে পারবেন না, কারণ যে পরিমাণ সিলিন্ডার গুলি আছে সেগুলিতে আমরা রাখতে পারবো, আর প্রয়োজন অনুযায়ী উৎপাদন করে আমি সাপ্লাই দিব। কিন্তু এটার ডিমান্ডটা যদি অনেক বেশি বেড়ে যায়, আপনার মনে আছে হয়তো করোনার প্রথম দিকে আমরা একটা কথা বারবার বলছিলাম যে ফ্ল্যাটেন দ্য কার্ভ। অর্থাৎ আমার যদি সারা দেশে 5 কোটি লোক অসুস্থ হয়ে যায়, আমি এটাকে সার্ভ করার ক্যাপাসিটি রাখি। কিন্তু সেই 5 কোটি লোক যদি 1 বছরে অসুস্থ হয়, ধীরে ধীরে প্রতি মাসে আমার হচ্ছে গিয়ে 50 লাখ করে অসুস্থ হলো, আমি সেটাকে সার্ভ করতে পারবো। কিন্তু কোনো এক মাসেই যদি 2 কোটি অসুস্থ হয়ে যায়, সারা বছর ধরে 3 কোটি অসুস্থ হইলো, তাও কিন্তু আমি কাভার করতে পারবো না। মানে আমি আমি মানে বিষয়টা হচ্ছে কি, এক মাসেই 2 কোটি হলো, তারপরে বাকি 11 মাসে 1 কোটি হলো অসুস্থ, আমার লাভ নাই। আমার ওই প্রথম এক মাসেই স্বাস্থ্য ব্যবস্থা পুরা কলাপস করে যাবে। এই জন্যই বলতেছি যে আমরা চাই যে এটা যেন ধীরে 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 আসুক, আমরা এটা কাভার করতে পারবো। যেটা আমাদের হয়েছে গত এই যে গত কার্ভটাও যেটা হলো, আপনি দেখেছেন একটা সময় যখন 7,000 জন করে প্রতিদিনে আহ হচ্ছিল, সংক্রমিত আক্রান্ত হচ্ছিল, তখনই কিন্তু আমাদের হাসপাতালগুলিতে সিট পাচ্ছিলাম না। আর ইন্ডিয়ার যদি 10 ভাগের 1 ভাগও হয়, অর্থাৎ জি। যেখানে 3 লাখ হচ্ছে, তার যদি 30,000ও একদিনে আমাদের হয়, জি। 30,000 মানে 3 লাখের, হ্যাঁ 10 ভাগের 1 ভাগ যদি হয়, তাহলে কিন্তু তাও আমরা কোনো মতেই কাভার করতে পারবো না। তো আমি অক্সিজেন প্রোডাকশন বাড়ায়েও সেটা ম্যানেজ করা সম্ভব না আমাদের দেশে, একদম আমি পরিষ্কার বলে দিচ্ছি। এর জন্য আগের থেকেই আমাদেরকে, যখন আমি জানি যে সামনে ঝড় আসতেছে, আমার উচিত হবে প্রোটেকশন নেওয়া। হঠাৎ করে আমি ঝড়ে পড়ে যদি অ্যাক্সিডেন্টের মতো হয়, সেটা তো আমার বোকামি হবে যে আমি জানতাম না। আমরা সবাই বুঝতেছি যে আমি যদি এইবারের ঈদটাকে স্পেশালি, আমি একদম জোর দিয়ে বলছি, এইবারের ঈদটাকে যদি আমরা স্যাক্রিফাইস করতে না পারি, আমরা অনেকেই সামনে বারের ঈদটা আমাদের আপনজনের অনেক ঈদ নষ্ট করে দেবো, এটা আমরা দায়ী থাকবো। একটু যদি আমাদেরকে বলেন যে আসলে যারা অ্যাজমা বা যারা শ্বাসকষ্টের রোগী তাদের জন্য আসলে করোনা ভাইরাসটা কতটা ভয়াবহ বা কতটা বিপজ্জনক। আরেকটা বিষয় যদি বলে দেন সাথে সাথে, যে যারা অ্যাজমার রোগী বা যারা শ্বাসকষ্টের রোগী তারা আসলে এই কোভিড এর ভেতরে তাদের আহ সচেতনতাটা বা নিজেকে রক্ষা করার রক্ষা কবচটা তাদের জন্য কি হতে পারে? করোনা ভাইরাসটা আপনার যদি শ্বাসকষ্ট না থাকে, তাও যতটুকু ক্ষতি মানে ক্ষতি করতে পারে, আপনার যদি শ্বাসকষ্ট থাকে একই রকম ক্ষতি করতে পারে, কিন্তু আপনি একটু বেশি ঝুঁকিতে থাকবেন। আপনার ঝুঁকিটা কি, যার শ্বাসকষ্ট নাই তার করোনা ভাইরাসটা আক্রান্ত হলে শ্বাসকষ্ট তৈরি করতে অনেক সময় লাগবে, আপনি অক্সিজেন মানে ধরে রাখতে পারবেন বেশি। কিন্তু যার অ্যাজমা আছে তার লাংটা আগের থেকেই অনেক উইক, অনেক মানে ড্যামেজ, তার জন্য কিন্তু ভাইরাসটা গিয়েই ক্ষতি করা শুরু করে দিবে অনেক তাড়াতাড়ি। তাহলে অ্যাজমা রোগীদের ক্ষেত্রে আমাদের প্রোঅ্যাক্টিভলি চিকিৎসা যায়। আপনার জন্য যেই রকম চিকিৎসা আমি 3 দিন অবজার্ভ করে দিব, অ্যাজমা রোগীর ক্ষেত্রে প্রথম থেকে আমরা সেগুলি শুরু করে দিব। অক্সিজেনটা খুব ক্লোজলি মনিটর করব, কোনো যদি প্রয়োজন হয় যে ব্লাড টেস্ট গুলি করে আমরা যদি কোনো রিপোর্টের বা তারতম্য পাই, তাহলে সাথে সাথে অন্য ওষুধগুলি শুরু করব। স্টেরয়েডের মতো ওষুধগুলি আমরা আর্লি ইন্টারভেন করে দিব এই অ্যাজমা রোগীর ক্ষেত্রে। কিন্তু
অবশ্যই পরামর্শ থাকবে অন্য সব রোগীর মতো, অ্যাজমা স্পেসিফিক যে রোগীগুলি আছে তাদের যেই পূর্বের ওষুধগুলি খাচ্ছিল সেগুলি নিয়ম করে খেতে হবে। একবারের জন্য এই ওষুধগুলি বাদ দেওয়া যাবে না। আমি নতুন কোনো ওষুধ শুরুর আগে আমার পুরাতন ওষুধগুলি অবশ্যই অবশ্যই ঠিক মতো চলবে। আর অন্যান্য রোগীও যেটা বললেন, যেমন ক্রনিক রেনাল ফেলিওর বা হাইপারটেনসিভ বা ডায়াবেটিস আছে, আন্ডার কন্ট্রোল ডায়াবেটিস অনেক পেশেন্ট, তাদের ক্ষেত্রেও সেই একই পরামর্শ, যেই ওষুধগুলি চলতো নিয়মিত সেগুলি অবশ্যই খাবেন, কারণ ওই ওষুধগুলি খেয়ে কিন্তু আপনার বডিকে সাপোর্ট দিচ্ছে। তারপরে করোনা হলে আপনার জন্য যতটুকু ক্ষতি করতে পারে, আমার মানে যার ডায়াবেটিস বা এগুলি আছে তার জি। জন্য একটু বেশি ক্ষতির কারণ হতে পারে, কিন্তু তার জন্য একটু বেশি ক্ষতির কারণ হতে পারে, কিন্তু অবশ্যই আমাদের মানে ভয়ের কোনো মানে আগেই যে আমার অ্যাজমা আছে, আমার করোনা হয়েছে, আমি তো শেষ, আমার আর কোনো আশা নাই, এরকম না। জি। আমাদেরকে সতর্কতার সাথে এক্সট্রা কেয়ারফুল হয়ে ট্রিটমেন্ট করতে হবে, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আপনার জন্য যেরকম মানে আউটকাম আসবে, আমার জন্য সেই একই রকম আউটকাম আসতে পারে যদি আমি ঠিক টাইমে ঠিক চিকিৎসা পরামর্শ ব্যবস্থাটা গ্রহণ করি। আমরা কিন্তু আসলে খুব চমৎকার ভাবে দর্শক জানতে পারলাম যে শ্বাসকষ্টের রোগী যারা আছেন, যাদের আসলে শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা, তারা আসলে নিজেদেরকে কিভাবে রক্ষা করতে পারেন এবং করোনা হওয়ার আগে নিজেদেরকে আসলে কিভাবে কতটা সাবধানতার সাথে নিজেকে রাখতে হবে সেই জায়গাগুলো আমরা জানলাম। আমি একটু কমেন্ট পড়ার জন্য চলে যাব। তানভীর মোর্শেদ তিনি লিখেছেন, পুরো এপ্রিল মাস জুড়ে তুষার ভাই আমার পরিবারকে যেভাবে চিকিৎসা সহযোগিতা দিয়েছেন সেই জন্য চিরকৃতজ্ঞ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘায়ু দান করুক। সেই সাথে থ্যাংক ইউ। সাইরাস মাহমুদ থ্যাংক তিনি ইউ। আরেকটা কমেন্ট করেছেন। তিনি লিখেছেন যে তুষার ভাই সত্যি একজন মহান মানুষ, তিনি আমারও আমার পরিবারে করোনা আক্রান্ত হলে আমাদের জন্য সেই সার্ভিস দিয়েছেন, তা আসলে ভোলার নয়। উনার কাছে চিরকৃতজ্ঞ। আসলে থ্যাংক ইউ। যারা আসলে আপনার কাছ থেকে চিকিৎসা সেবা পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখন আপনাকে দেখছে এবং আপনার এই উপদেশগুলো নিঃসন্দেহে সবাই কাজে লাগাবে এবং আমাদের সবারই না, কাজে থ্যাংক ইউ। লাগবে। এই আহ ভালোবাসাগুলির জন্য আমি থ্যাংক ইউ সবার কাছে, কারণ আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে আমাকে ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা, এই ভালোবাসাটুকুই আসলে এই যে আমাদের যে রাত দিন ক্লান্তিহীন ভাবে কাজ করছি সেটা। আমি এর সাথেও আরেকটা বলি, বিজেসি ওয়েলবিং সেন্টারে এইবার কিন্তু আমাদের সাথে আরো দুইজন ডাক্তার সম্পৃক্ত ছিল, ডাক্তার রাব্বি, ডাক্তার তামান্না, এবং মানে বিজেসি ওয়েলবিং সেন্টারের মাধ্যমেই আমরা এই সেবাটা দেওয়ার চেষ্টা করেছি। তো মানে সবাইকেই থ্যাংক ইউ, কারণ এই টিম ওয়ার্ক না থাকলে আসলে কঠিন হয়ে গিয়েছিল, এবার খুব কঠিন হয়ে গিয়েছিল। দর্শক আপনারা নিশ্চয়ই দেখছেন এবং সেই সাথে আপনারা আপনাদের কমেন্ট গুলো দিচ্ছেন, আমাদের জেনে ভালো লাগছে। কিন্তু আমাদেরকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কারণ সামনের দিনগুলোতে আমাদের আরো সতর্কভাবে চলতে হবে, সামনে ঈদ আসছে, সবাই বাড়ি ফিরবেন হয়তো বা বা নিজেদের কাছে আত্মীয় স্বজনদেরকে নিয়ে আসবেন, সেই ক্ষেত্রে আসলে কতটা সাবধানতা অবলম্বন করতে হবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের উত্তর দেওয়ার। ডক্টর তুষার, আপু, আমি আপনার মাধ্যমে একটু 1 মিনিট একটু ইন্টারাপ্ট অবশ্যই। করি বলি, আপনার মাধ্যমে আমি এই রিকোয়েস্টটা করব যে আপনি যেটা বললেন যে বাড়িতে যাব বা আপনজনদেরকে নিজের কাছে নিয়ে এসে করব, এই দুইটাই যে কিভাবে মানে নিয়ে এসে সাবধান থাকবো তা না, এবার নিয়েই আসবো না আমরা, এবার যাবই না আমরা। কারণ এই একটা কাজ, কারণ এইটা যদি 1 মাস পরে হতো আমি বলতাম যে এটা করেন, এই প্রোটেকশন মানবো, বাসা থেকে এসে আপনি 7 দিন আলাদা থেকে এগুলি বলবো। কিন্তু এমন একটা টাইমে এই ঈদটা চলে আসছে, ভেরি মানে খুব কষ্টকর হবে, কিন্তু এই একটা ঈদ আমাদের ছাড় দিতেই হবে, যে যেখানে আছি যেভাবে আছি দূরে থেকেই এবার আমাদেরকে ভালো থাকতে হবে। কারণ না হলে আমি ঢাকা থেকে যাব মার কাছে বাবার কাছে, আমার হয়তো কিছু হবে না, আমার বাবা মার হয়তো এমন কিছু হবে যেটা আমি সামনের বার ভুলতে পারবো না। আমি আমার 6-7 জন পেশেন্ট যারা ব্যাংকে কাজ করতো, যারা তারা ব্যাংক থেকে বাসায় গিয়ে তার বাবাটা, আমার এরকম গতকালকে 2 জন পেশেন্ট মারা গিয়েছে। আমি যদি আপনাদের সহকর্মীর কথা বলি, আমি একদম কোন রকম উপসর্গ ছাড়া, নাজমুল ভাই, আমি নাম ধরেই বলছি, নাজমুল ভাই 71 টিভির যিনি রিফাত আপুকে হারালেন, আজকে তার বাবা মা, এখনো তার বাবা মা দুইজনই আইসিইউতে আছে এবং দুইজনের অবস্থায় খুবই ক্রিটিক্যাল। আমরা আমাদের আপনজনদের যদি এরকম উদাহরণ অনেক, আপনারা হয়তো একজনকে দেখছেন তারপর ভুলে যাচ্ছেন, আমরা ডাক্তাররা তো আসলে শত শত মানুষের এই গল্পগুলি শুনতেছি, আমরা দেখছি যে সামনে ভয়ঙ্কর দিকটা কিরকম হবে যদি আমরা এই জিনিসটা না ছাড় দিই। এখনো আমরা মানে হতাশ হয়ে যাচ্ছি যখন দেখছি যে এইরকম মানুষরা
শপিং মলে গিয়ে ইফতারের জন্য বসে থাকতেছে, একটা জামা কেনার জন্য যেই আমি আমি যেটা ভয় পাই, এই জামাটা পরে আমরা আইসিইউতে আপনজনকে দেখতেও যেতে পারবো না, তার আগে আমাকে হচ্ছে কি ওই ওয়ান টাইম ইউজ গাউনটা পরে তারপর ঢুকতে হবে। কিসের জন্য করতেছি আমরা এখন? নিঃসন্দেহে এটা আসলে আমাদের সবার জন্য দুঃখজনক, এবং একজন চিকিৎসক হিসেবে আপনি আসলে দর্শকদের উদ্দেশ্যে যে অনুরোধটা করলেন, আমার বিশ্বাস যে তারা আসলে আপনার এই কথাটা রাখবে, মানার চেষ্টা করবে যে আসলে নিজের দেশকে, নিজেকে, নিজের পরিবারকে, পরিবারের প্রতিটা সদস্যকে আসলে নিরাপদ রাখার জন্য আমাদের নিজেদের সচেতনতার কোনো বিকল্প নেই। মিশু ভাই আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি লিখেছেন যে হঠাৎ যে করোনার আক্রান্তের হার যেটি কমে গেছে, তার মানে কি এটি যে লকডাউনের বিধিনিষেধ বা যেই চারপাশে আমাদের যেই বিধিনিষেধটা দেওয়া হয়েছে, যে লকডাউন ব্যবস্থা করা হয়েছে, সেটি আসলে কি বাড়ানো দরকার কিনা, অথবা আমরা আসলে লকডাউন বলতে যেভাবে চলছি, প্রথম দু একদিন ঠিক ছিল, এখন কিন্তু শুধু গণপরিবহন ছাড়া সবই চলছে, আমাদের লকডাউনটা আরো কড়াকড়ি করা উচিত কিনা, বা এটা আরো বাড়ানো উচিত কিনা, কি মনে করছেন? আমি মানে রিয়েলিস্টিকলি যদি কথা বলি, লকডাউন আসলে অনেক কথা তো হচ্ছে যে জীবন জীবিকার কথা চিন্তা করতে হবে, সবকিছুই চিন্তা করতে হবে। আমি রিয়েলিস্টিক্যালি হয়তো এই লকডাউনটা আরো এক্সটেন্ড করা মানে এক্সটেন্সিভ করাটা কঠিন হয়ে যাবে, যে আমি এখন যেভাবে চলছে তার চেয়ে করা, যদি করা পসিবল হতো সেটা খুব ভালো হতো। কিন্তু যেটা পসিবল হবে না সেটুকু আমি বললাম যে ঠিক আছে দরকার নাই, কিন্তু যেন গণপরিবহনের স্পেশালি লঞ্চ এবং ট্রেন, এই দুইটা তো আসলে সরকারের কিছুটা হলেও প্রাইভেট, লঞ্চটা প্রাইভেট আমি বুঝছি, এখানে অনেক ইয়ে থাকবে যে অনেকের কর্মকাণ্ড জড়িত আছে, কিন্তু লঞ্চ আর ট্রেনটা এত জনসংখ্যা নিয়ে একটা রুটে চলে যায় একবারে, 2-3 হাজার লোক, 5,000 লোক একটা একটা রুটে ট্রান্সপোর্ট করে, এইরকম বাল্ক গুলি যদি আমি না থামাতে পারি তাহলে কোনোভাবেই সম্ভব না। আমরা ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা কোনো সিঙ্গেল ইস্যু না, ডেফিনেটলি ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট একটা খুব গুরুত্বপূর্ণ আহ, মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বাট দ্য কি ফ্যাক্টর ইজ গ্যাদারিং গুলি, মাস গ্যাদারিং। এই মাস গ্যাদারিং গুলি এখন যে যেখানে আছি, ঢাকার মধ্যে আপনার আত্মীয় স্বজন কিন্তু দেখবেন নতুন ভাবে সংক্রমিত হচ্ছে না, সেই জন্য কিন্তু হারটা অনেক কমে এসেছে। রাজশাহীতেও তারা তারা ওইখানেই আছে, লোকালাইজড একটা হার্ড ইমিউনিটি কিন্তু আমরা এই পার্টিকুলার মিউটেন্টের জন্য অ্যাচিভ করে ফেলেছি। কিন্তু আমি যদি নতুন ভ্যারিয়েন্টটাকে আবার অ্যালাউ করি এই ট্রান্সমিশনের জন্য, রাজশাহী থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং বরিশাল যাবে, আবার আমরা আমাদের কন্ট্রোলটাকে হারাবো এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে একদম পুরা একটা থ্রেটেনের মধ্যে ফেলবো। আমি আমি আসলে সবাইকে বলি কি, স্বাস্থ্য ব্যবস্থা দেশের সবার কথা চিন্তা বাদ দেন, জাস্ট নিজের কথা চিন্তা করেন, নিজের বাবা মার কথা চিন্তা করেন, তাহলেই এই কাজটা করতে পারার কথা না। আ- একটা প্রশ্ন জানতে চাই, যে এখন কিন্তু দেখা যাচ্ছে যে শিশুদেরও আসলে করোনা ভাইরাস, শিশুরাও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। ইন্ডিয়ান শিশুরা আসলে করোনা ভ্যারিয়েন্টটা ভাইরাসের শিশুদের, জন্য, শিশুদের জন্য ইন্ডিয়ান আসলে ভ্যারিয়েন্টটা, সরি ইন্ডিয়ান ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ব্যাপারে ভ্যারিয়েন্ট, যদি, ভ্যারিয়েন্টের ব্যাপারে যদি আপনি একটু বলেন যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা আসলে কি, নিশ্চয়ই সেই ভ্যারিয়েন্টটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু এটা কি আসলে ছড়াচ্ছে খুব দ্রুত, নাকি ছড়ানোর পরপরই জিনিসটাকে মানে শরীরের অন্য যে অঙ্গ প্রত্যঙ্গ ভেতরে আছে সেগুলোকে কলাপস করে ফেলছে? বিষয়টা আসলে কি, যে এই ভ্যারিয়েন্টটা আসলে ধরার সাথে সাথে কেন মানুষ চিকিৎসারও সুযোগ পাচ্ছে না, নাকি চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো গাফিলতি আছে, কেন আসলে ভ্যারিয়েন্টটাকে এত ভয় পাচ্ছি আমরা? না, এই যে সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টটা যে আসলো, সাউথ আফ্রিকা ভ্যারিয়েন্টটাও কিন্তু অনেক র্যাপিড, মানে খুব ফাস্ট সংক্রমিত হচ্ছিল, এবং এটাও কিন্তু প্রথম দিকে আমরা কিন্তু বুঝতে পারছিলাম না, এর মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন গুলিও কিন্তু আলাদা আলাদা ছিল, চোখ শুধু মাথা ব্যথা বা শুধু চোখ লাল হয়ে যাওয়া, অনেক পেশেন্ট পেয়েছিলাম। কিন্তু এর আগের ভ্যারিয়েন্টে কি ছিল, অনেকের গন্ধ চলে যাওয়া ছিল। তো এরকম কিন্তু ডিফারেন্ট ভাইরাসের মিউটেন্ট গুলি ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করতেছে। এই যে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা, ওইটা কিন্তু এখনো আসেনি, এটাকে ট্রিপল মিউটেন্ট বলতেছে। অর্থাৎ যে করোনা ভাইরাসের যে এই যে কাটা কাটা গুলি দেখছি না, যে স্পাইক, এগুলি কি জি। স্পাইক বলে, এই স্পাইক প্রোটিন গুলি যখন চেঞ্জ হয় তখন শরীর নতুন ভাবে এটাকে নতুন একটা ভাইরাস হিসেবে চিনে, সে আগের মতো চিনতে পারে না। তো যখন এইরকম চেঞ্জটা হয়ে যায়, এই চেঞ্জের জন্য বডির রেসপন্সটাও বিভিন্ন সময় বিভিন্ন হয়। ইন্ডিয়ার ভ্যারিয়েন্টের জন্য যে চেঞ্জটা, সেটা আসলে অনেক মাল্টিপল অর্গানকে খুব তাড়াতাড়ি এফেক্ট করে ফেলছে, আর শিশুদের ক্ষেত্রেও এই ভাইরাসটা অনেক বেশি সংক্রমণ করছে। ইন্ডিয়াতে অনেকগুলি প্রেজেন্ট মানে পাওয়া গিয়েছে। তো আমাদের সাবধান থাকতে হবে যে
আসলে সাবধান থাকার বিকল্প কোনো কিছুই নাই। আমরা জানি যে এই যে এখন একটু কমে আসছে, রেট কমছে, প্রতিদিনের রেটটা দেখি আমরা হচ্ছে গিয়ে নেক্সট দিনের প্ল্যান করে ফেলি। আচ্ছা, আজকে 2000 হয়েছে, কালকে আমরা তাহলে শপিং করতে যাব। এটা খুব একটা বোকামির আমাদের ডিসিশন, কারণ এই এই রেজাল্ট গুলি অ্যাকচুয়ালি আপনার আমার এই ডিসিশন মেকের জন্য কিছু না, এটা একটা সার্বিক দেশের পরিস্থিতি। এই অবস্থাতে আমাদের এখন পাবলিক প্লেস যতটুকু সম্ভব অ্যাভয়েড করতে হবে। ডক্টর তুষার, আপনার এই কথাগুলো যে আসলে কত মূল্যবান, এবং এই কথাগুলো যে আসলে আপনার যারা রোগী ছিলেন, যারা আপনার কাছ থেকে চিকিৎসা পেয়েছেন, এবং আমরা যারা শুনছি তাদের জন্য যে আসলে কতটা গুরুত্বপূর্ণ, আমি একটা আপনাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে আমি যদি বোঝাতে চাই। আরিফুল আজম হিমু তিনি লিখেছেন যে তুষার ভাই, আপনি আমার প্রতি আমি আপনার প্রতি অনেক কৃতজ্ঞ, এবং আমার পরিবারের সদস্যরা আপনার প্রতি কৃতজ্ঞ। আমার নানা এবং নানি দুজনকেই হারিয়েছি এই করোনায়। দুজনকে নিয়ে যখন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতাম, তখন আপনার সাথে কথা বলে শক্তি পেতাম। আপনার সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেছেন। এতেই এই কিন্তু যে আসলে আমি মানে হিমু ভাইয়া, হ্যাঁ আমি বলছি, এই যে দেখেন হিমু ভাইয়া, মানে উনি কিন্তু প্রথম, মানে ওনার মা, আমার যতটুকু মনে পড়ে ওনার মা হচ্ছে গিয়ে প্রথম আক্রান্ত হয়, এবং ওনার মার আক্রান্তর পরে ওনার নানি এবং ওনার নানা আক্রান্ত হয় পরে। ওনারটা এত প্যাথেটিক একটা ইয়ে, ওনার নানি যখন হাসপাতালে ভর্তি ছিলেন, নানিকে 2 হাসপাতাল ট্রান্সফার করা লেগেছে, কারণ এক হাসপাতালে আইসিইউ পাচ্ছিল না। পরে এই যে একটা ভোগান্তি, কত মানে একটা স্ট্রেসও, রাতের পর রাত উনি হচ্ছে গিয়ে হাসপাতালে বাইরে বাইরে ঘুরেছেন। হঠাৎ করে একদিন হলো কি, নানা বাসার থেকে, মানে নানা কিন্তু বাসাতেই ছিলেন, নানাকে একদিনের নোটিশে হাসপাতালে নিয়ে যায় এবং নানা পরের দিন মারা যায়। যেখানে নানা জানে যে তার ওয়াইফ হাসপাতালে আইসিইউ তে আছে, ফাইটিং ফর দুঃখের দুঃখের। মানে করোনা, কিন্তু হচ্ছে গিয়ে নানি জানেও না যে তার হাজবেন্ড বাসে মারা। এরকম ঘটনা অনেক। আমরা যারা এই, আমি আমি নিশ্চিত ভাবে বলতে পারি হিমু ভাই বা ওনার পরিবারের কেউ এবার ঈদে একটা নতুন জামা পরবে না, কারণ তার পারবে না। আর আমরা যারা হচ্ছে গিয়ে নতুন জামা পরার জন্য এত অস্থির হয়ে রয়েছি, আমরা হচ্ছে গিয়ে সামনে আমাদের আপনজন যারা ব্যবসাও করছে, আমার মাঝে মাঝে ইয়ে হয়, এই ব্যবসাটা করছে কি জন্য? নেক্সট যদি আল্লাহ না করুক আপনজনদের আইসিইউর বিল দেওয়ার জন্য? আমরা ডক্টর জাস্ট তুষার, মানে আমরা বোকার মতো কাজ করি। জি। আমরা আমরা একদম আমাদের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার অনেকগুলো মূল্যবান কথা শুনলাম। আমাদের যেগুলো প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর মাধ্যমে আমরা অনেক দিক নির্দেশনা পেলাম। সেজন্য আপনাকে বিজেসির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে যদি আপনি আসলে সেই পরিবারগুলো আসলে তাদের স্বজনদেরকে হারিয়েছেন, খুব কাছের মানুষকে হারিয়েছেন, তারা কিন্তু বুঝতে পারছেন যে এই করোনা মহামারীটা কতটা ভয়াবহ, তাদের কাছ থেকে কি হারিয়ে গেছে। কিন্তু আসলে যারা এখনো পর্যন্ত শপিং মলে ঘুরছেন, এখনো পর্যন্ত কেনাকাটা করছেন, এখনো পর্যন্ত পরিকল্পনা করছেন যে ঈদের সময় হয়তো বা ঈদের ছুটিতে তারা বাসে, ট্রেনে, ট্রামে তারা বাড়ি ফিরবেন, তাদের স্বজনদের কাছে ফিরবেন, তাদের জন্য এতক্ষণ আপনি যথেষ্ট কিছু বলেছেন। যাবার আগে সর্বশেষ যদি আপনার গুরুত্বপূর্ণ কোনো কিছু পরামর্শ তাদের জন্য থাকে বা অনুরোধ, যেটাই বলি না কেন। আমি এতদিন পর্যন্ত আমরা সব জায়গাতে জানি, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, আমাদের মাস্ক ব্যবহার করতে হবে, হাত ঘন ঘন ধুতে হবে, এটা নিয়েই ফোকাস ছিলাম। কিন্তু এইবার এইবার আমি মাস্ক ব্যবহার, হাত ধোয়া, জনসংগম মানে গ্যাদারিং এড়িয়ে চলা, কোনো কিছুই রিকোয়েস্ট করব না। খালি একটাই রিকোয়েস্ট করব, এইবার ঈদ আমরা যে যেখানে আছি সেই জায়গাতে করব। এইটুকু যদি মানতে পারি, তাহলে আমরা অনেক বড় একটা বিপদ থেকে পার পেয়ে যাব। আদারওয়াইজ আমরা, মানে আমি কেন ভয়ে বলছি, আমার নিজের জন্য বলছি, কারণ আমি নিজে চিকিৎসক হিসেবে, মানে এই যে আপনি দেখছেন যে আমরা গত 1.5 বছরে কিন্তু যুদ্ধ করে প্রত্যেকটা ডাক্তার বাংলাদেশে একটা সম্মিলিতভাবে একটা আহ, মানে ফাইট করে স্বাস্থ্য ব্যবস্থা, এই যে চিকিৎসা কিছু হলেও আমরা সাফল্য পেয়েছি। কিন্তু যদি এইবার একটা ডিজাস্টার হয়, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাব, আমি নিজেই শঙ্কিত, আমার পক্ষে সম্ভব হবে না হয়তো সেই পরিমাণ চিকিৎসা দিয়ে রোগীকে সেবা দেওয়া। তো আমি আমি সবার কাছে বিনীতভাবে একজন চিকিৎসক হিসেবে অনুরোধ করছি যে আপনারা এইবারকার ঈদটা আমাদের সবার জন্য না, জাস্ট আপনার জন্য স্যাক্রিফাইস করেন, আমাদের কারোর জন্য না, এটা আপনার পরিবারের জন্য
স্যাক্রিফাইস করুন। থ্যাংক ইউ। দর্শক, নিঃসন্দেহে আপনারা শুনলেন ডক্টর তুষার মাহমুদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ। তিনি কিন্তু বারবার আপনাদেরকে অনুরোধ করে গেছেন, করোনা সচেতনতা বাড়িয়ে গেছেন। দেখুন, এখন পর্যন্ত ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটা আছে সেখানে কিন্তু মানুষকে দাহ করে শেষ করা যাচ্ছে না। বাংলাদেশে যতটুকুই না হয়েছে সেই জায়গা থেকে কিন্তু যারা গোরস্থানে যারা কর্মী আছেন, কবর খোঁড়ার কাজে, লাশ দাফন করার কাজে যারা নিয়োজিত থাকেন, তারাও কিন্তু এই অল্প ধাক্কাতেই দ্বিতীয় ঢেউই কিন্তু তারা হিমশিম খাচ্ছেন। বাড়তি করে কবর খুঁড়ে রাখছেন যাতে চাপ সামলাতে পারেন। তাদের কিন্তু কোনো বিরতি নেই। সেই জায়গাগুলোও আমরা বিভিন্ন সময় গণমাধ্যমের সংবাদে দেখছি। যারা গণমাধ্যম কর্মী আছি তারা কিন্তু বারবার আপনাদেরকে সচেতন করার চেষ্টা করছি, বিভিন্ন সংবাদের মাধ্যমে বিভিন্ন সংবাদ শিরোনাম আসছে। সেই জায়গা থেকে আসলে সবার কথা চিন্তা করে, আমাদের সবার কথা চিন্তা করে, তুষার ভাইদের মতো যারা চিকিৎসক আছেন সকলের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে নিঃসন্দেহে এবার ঈদটা একেবারেই নিজের মতো করে ঘরে থেকে করবেন, যাতে দেশকে বাঁচাতে পারি, নিজের পরিবারকে বাঁচাতে পারি এবং নিজে বাঁচতে পারি। তাহলে হয়তো বা আমরা আহ ইন্ডিয়ান ভারতীয় ভ্যারিয়েন্ট যেটা আসছে সেরকম ভয়াবহ সংক্রমণ থেকে হয়তো বা আমরা বাঁচতে পারবো। এতক্ষণ আমাদের সাথে ছিলেন ডক্টর তুষার মাহমুদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের থ্যাংক সাথে ইউ। থাকার জন্য, বিজেপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। যারা দর্শক দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনাদের মূল্যবান কমেন্টসের জন্য।